এখন কথা গেল কোথায়? সাজুগুজু করে এই বয়সেই ছেলে চড়িয়ে বিয়ে বসা মেয়ে কোথাকার। একদম ভোলা সাজার চেষ্টা করবে না। চেহারা দেখাতে স্কুলে আসার প্রয়োজন নেই। পড়াশোনা তো গলায় গিয়েছে। এক্সট্রা ক্লাস করে কি করবে? কাল থেকে যেন না দেখি এখানে। তোমার জন্য বাকি মেয়েগুলো বক্ষে যাবে। নিসার মুখটা ক্রমশ লাল হচ্ছে লজ্জার অপমানে। ও একদমই মিশে গিয়েছে, যদিও গোলগাল শরীরটা দাঁড়িয়ে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। লুৎফর রহমান সবটুকু রাগ ঢেলে দিয়ে হোয়াইট বোর্ডের পাশে গিয়ে দাঁড়ালে নিসাও নিজের বইপত্র সব ব্যাগে পুরে নিল। একবার চোখ তুলে ক্লাসের চারিপাশে বুলিয়ে দেখে সবাই একটা মজার ঘটনা দেখার মতো অভিব্যক্তি নিয়ে তাকিয়ে আছে। চোখ মুখ ঠিকরে পড়ছে কৌতুক। নিসাকে ক্লাসের অধিকাংশ মেয়েই হিংসা করে নিসা জানে। এর কারণ খুবই সামান্য। নিসার মুখ সুন্দর, চুল সুন্দর, রং সুন্দর। হিংসা থেকে এত ঘৃণা হাফ ছেড়ে নিসা ব্যাগ নিয়ে বেরোতেই শুনল লুৎফর রহমান পড়া ধরতে শুরু করেছে। নিসা কদমে কদমে এগোই, ভাবছে আজকের এই ঘটনাটা সাদকে বলবে। পরপর নিজেকে সামলে নেয়, না লোকটা শুনলে ঝামেলা যে কিছু একটা করে দেবে এটা সত্যি। আর সত্যি এটাও, ধর্মে অনুমতি থাকলেও নিসা যেটা করে ফেলেছে সেটা স্কুলের মেয়েরা করে না। স্কুলের ভালো মেয়েরা বইয়ের পাতায় মুখ গুজে থাকে, পালিয়ে বিয়ে করে স্বামীর সাথে ছোঁয়াছুঁই খেলে না এতটুকু বয়সে। তাই একটু কটু কথা শোনা উচিত নিসার। ও অতি পেকেছিল, এটা সত্যি। না পাকলে এতটুকু মেয়ের ঠোঁটে স্বামী ছুঁয়ে দিলে তার ভালো লাগলো কেন? কেন এখন ক্ষণে ক্ষণে মন চায় ওভাবে ছুঁয়ে দিক, কিন্তু লজ্জায় কথা মুখ ফোটানোর সাধ্যি নেই। শেষের কথাটা ভাবতে ভাবতে হঠাৎ নিসার হাসি পায়, অস্ফুটে হেসে ফেলে। পরপর মনটা আবারও ফুরফুরে লাগতে শুরু করে সেদিন রাতে চুমুটার কথা মনে করে। কিছুক্ষণ দাঁড়িয়ে মিটিমিটি হেসে স্কুলের ঝামেলা স্কুলের গেটের ভেতরে রেখেই বাইরে পা রাখে। বাইরেটা ফাঁকা, ও অসময়ে বেরিয়েছে তাই। এমনিতেও আজ বৃষ্টি বিধায় লোক সমাগম নেই কাছে দূরে। ও ছাতা নিয়ে এগিয়ে যায়, একটা রিক্সা নেই কোথাও। পিরিয়ড পেন নিয়ে নিসার বেগ পেতে হচ্ছিল হাঁটতে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সা যখন পেল, খুশি মনে ডাক দেওয়ার আগেই শুনলো বঙ্গবন্ধু সড়ক থেকে কেউ আগেই ডেকে নিয়েছে রিক্সাটা। এই খালি ঘোরাও। জি, আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। রিকশাওয়ালার বিনীত আওয়াজে সম্বোধন শুনে নিশা হকচকিয়ে ঘুরে দাঁড়ায়। দেখতে পায় স্বয়ং তার শ্বশুর দাঁড়িয়ে, হাতে ছাতা। সেদিনের সেই অগ্নিমূর্তি দেখা মাত্রই নিশা গুটিয়ে যেতে চাইল, যেমন করে শামুক লুকায় খোলসে, কিন্তু পারল না। তার আগেই ধরা পড়েছে অসীম তালুকদারের দৃষ্টি পটে। ছটফট করতে করতে হাত ঘড়ি দেখছিল অসীম। তার মধ্যে ভীষণ অস্থিরতা। কিছুক্ষণ আগে সাউকির ঝামেলার ব্যাপারে অবগত হয়েছেন তিনি, এখন সেখানেই যাচ্ছিলেন। অসি সম্মুখে স্কুল ড্রেস পরিহিত দুই বেনিতে সুসজ্জিত নিতান্তই বাচ্চা বয়সী মেয়েটাকে দেখে থতমত খায় শুরুতে। পরপর মুখভঙ্গি পাল্টে কপাল কুঁচকে ফেলে। হুট করে ছাদের উপর রাগটা চড়ে যায়। কি এক মেয়েকে বিয়ে করে নিয়েছে হতচ্ছাড়া বেয়াক্কেল কোথাকার। আর এই মেয়েটাও ইচড়ে পাকা সম্ভবত। এই মেয়েরও দোষ কম নয়। এখন ভুগতে যখন এসেছে তখন ভুগুক। নিসা আইঢাই করছে। রিকশালাকে ডিঙিয়ে কয়েক কদম সামনে এগিয়ে নতস্বরে বলে, আসসালামু আলাইকুম বাবা। অসীম তালুকদার চোরা দৃষ্টিতে তাকায়। ভারী পাকা হলেও ভারী মিষ্টি দেখতে। তার উপর ডাকছে বাবা বলে। যে ডাক শুনলে অসীম মোমের মতো গলে। ওপরে ওপরে প্রস্তরের ন্যায় কঠোর থেকে অসীম ভ্রু উঁচিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে, বাবা কাকে ডাকছো? আমাকে তুমি বাবা ডাকবে না। আমি তোমার বাবা নই। আমি তোমার স্বামীরও বাবা নই। আমাকে বাবা হিসেবে মানে না সে। তা তুমি বাবা বলে ডাকবে না, মনে থাকবে? বলতে বলতে তোতলায় অসীম। নিসা মুখ তুলে নেয় সব কথা শুনে। তার দৃষ্টি পায়ের নখে নিবদ্ধ। সহজ গলায় জবাব দিল, জি শ্বশুর বাবা। বাবা ডাকতে নিষেধ করেছে তাই নিসা বাবা ডাকবে না, শ্বশুর বাবা বলে ডাকবে। কিন্তু শ্বশুর বাবা শব্দ দুটো শুনে অসীম ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে রয়। রিকশাওয়ালা তারা লাগায়, তালুকদার সাহেব, যাইবেন না? হুম। অসীম ঘাড় ঘুরিয়ে নিসাকে আবার দেখলেন। এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার স্বামী কোথায়? শহরে চষে বেড়াচ্ছে? নিসা দুই পাশে মাথা নাড়ায়। উনি বাড়িতেই শ্বশুর বাবা, দেখে এলাম নতুন করে সিভি রেডি করছেন। আর আমি এখানে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, রিক্সা পেলেই চলে যাব। আশেপাশে তাকায় অসীম। বৃষ্টি নেমে এক শেষ। আশেপাশে দূর দূরান্তে রিক্সার টিকিটই নেই। ওদিকে আবার সময় দেখে সে। সাউকির ঝামেলাটা বুকটা জ্বালিয়ে দিচ্ছে খুব। এই ছেলে কয়টা, সম্ভবত তিনি কবরে যাওয়ার আগেও তাকে জ্বালানো ছাড়বে না। ঘাড় বাঁকিয়ে আবার অসীম দেখে নিসাকে। মৃদু শ্বাস ফেলে সংকোচ পাশে সরিয়ে দিয়ে রিকশায় উঠে পড়ে বলে, চলো তোমাকে নামিয়ে দিই, উঠে এসো।
নিসা ইতস্তত করছে দেখে ধমকায় অসীম। সাদের কাণ্ড জ্ঞান দেখে তিনিও হতাশ। এই বৃষ্টিতে মেয়েটাকে রিসিভ করতে আসবে না ছেলেটা? এত আহাম্মক কি করে হয় একজন স্বামী? ও কি জানে না ওর শত্রুর শেষ নেই? এভাবে যদি মেয়েটাকে কেউ ক্ষতি করে দিতে চায়। আর রাগটা এতটা বাড়ছিল অসীমের, সাদের উপর দাঁতে দাঁত চেপে সেই রাগ নিসাকে দেখালেন। কি হলো, এসো। স্বামীর কুশিক্ষায় কুশিক্ষিত হয়েছ দেখি, দাম্ভিক মেয়ে। নিসা চমকে উঠে ঘাবড়ে যাওয়া মুখটা নিয়ে ভীত কদমে এগোয়। জিনা শ্বশুর বাবা, আসছি। মিশুক রিকশার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে নিসা, শ্বাস ফেলছে ভীষণ সতর্ক ভঙ্গিতে। অসীম তালুকদার কপাল কুঁচকে আছেন, মেয়েটা তাকে ভয় পাচ্ছেন তিনি টের পাচ্ছেন। কিন্তু যা কথা শোনানোর অসীম শুনিয়ে দিয়েছে। আর এই এতটুকু মেয়েকে কি শোনাবে? তার শুধু লজ্জায় বাড়ছে উল্টো। তিনি জ্ঞানত অমন দামড়া ছেলের জন্য এমন পিচ্চি মেয়ে আনতেন না। নাফিয়াকেও এনেছিলেন খুব দেখে শুনে। নাফিয়া তখন ভার্সিটির স্টুডেন্ট। মেয়েটিকে স্বস্তিতে বসতে দিতে অসীম নিজের গম্ভীরতা ভাঙেন। রিকশাওয়ালা অসীমের পরিচিত, তার তালুকদার মিলসে কাজ করত এক সময়। অসীম শাওকির দুশ্চিন্তা পাশে সরিয়ে রেখে হালকা গলায় বলে, নফেল, তোমার ভাইয়ের মাছের ব্যবসা কেমন চলে কুয়াকাটায়? তাকে বলবে তালুকদার বাড়িতে কিছু তাপসী মাছ আর আয়ের মাছ পাঠাই দিতে। অবশ্য আমি খবর পাঠাইতাম, একদম তাজা দেখে পাঠাইতে বলবে। কুয়াকাটার মাছ আর সে স্বাদ, বরগুনার বাজারে যা আসে মুখে দিলে কুলি করতে মন চায়। ইলিশ দরকার নেই, ইলিশ আবার বিষখালীর নদীরটাই বেশি স্বাদের। একটু হঠাৎ থামলেন অসীম। ঘাড় ঘুরিয়ে পাশে মাথা নিচু করে বসে থাকা তরুণীর পাংশুবর্ণের মুখটা দেখে গলা খাকারি দিয়ে তার মনোযোগ আকর্ষণ করলেন। নিসা চোখ তুলল ভয়ে ভয়ে। অসীম বললেন, তা বিষখালীর ইলিশ কিনেছে তোমার স্বামী? 3 দিন ধরে মাছের হিড়িক পড়েছে শুনতে পাচ্ছি। নিসা মাথা নাড়ায়। বাজার সদাই তো ঠিক মতো করা হয় না। নিসা রাত্রে সময় পাচ্ছে না তাই। অসীম কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে হুট করে পকেট থেকে 3,000 টাকা বের করে দিয়ে বললেন, এটা রাখো, তোমার স্বামীকে দিয়ে আনিয়ে খেও। রাত 12টার পরে যেতে বলবে আজ। ওই সময় ইলিশের চালানটা তাজা থাকে, সরাসরি বিষখালী থেকে আসে। নিসা টাকাটা না নিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে অসীমের হাতের দিকে। অসীম বিরক্ত গলায় ধমকালেন আবার। কি হলো, নাও। নিসা ধমক খেয়ে টাকাটা নেয়। অসীম বলে, বাবা কি করতেন? তিনি কিভাবে গত হয়েছেন? ঠিকাদারি করতেন। কেউ শত্রুতার জের ধরে পেটে ছুরি বসিয়েছিল। অসীম আটকে ওঠা ভঙ্গিতে ফের তাকায়। আহত চোখে দেখতে থাকে বাচ্চা মেয়েটাকে। বাড়ির সামনে পৌঁছালে নিসা বলে ওঠে, বাবা, আমি নামবো, এসে গিয়েছি। রিকশা নিসাদের বাড়ির সামনে দাঁড়িয়ে পড়তেই অসীম উকি দিয়ে বাড়িটা দেখলেন। একটা পাকা বাড়ি, তবে টিনের চালা। বললেন, ভাড়া কত? 4,500 টাকা। আশেপাশে ব্যাচেলর আছে নাকি? এসব জায়গায় তো ব্যাচেলরের বাসার অভাব নেই। আর তোমার স্বামীর তো আঙ্কেল নেই? নিসা মাথা নাড়িয়ে বলে, জি না, ব্যাচেলর নেই। ঠিক আছে, যাও। নিশা তবুও দাঁড়িয়ে থাকলো, দ্বিধা ভরা মন নিয়ে বহু কষ্টে তোতলে বলল, আপনি ভেতরে আসবেন না বাবা? না। জবাবটা অসীম শক্ত গলায় দিয়ে রিকশালাকে রিকশা ঘোরাতে বললেন। শ্বশুর চলে যাওয়ার পর হাতের টাকা উল্টে পাল্টে দেখতে থাকে নিসা কতক্ষণ। তার যে কি খুশি লাগছে এটা তার স্বামীকে দেখালে সেও খুশি হবে নির্ঘাত। লোকটার মন মেজাজ গত 2 দিন ধরে ঠিক নেই। বিছানায় শুলে নিসার দিকে ফেরে না, একটু বসে কথা বলে না। চাকরির জন্য দুশ্চিন্তা করছে হয়তো। ভাবতে ভাবতে হঠাৎ আবার নিসার হাতটা তলপেটে চলে যায়। তলপিঠের ঠিক আরেকটু নিচে অসহনীয় যন্ত্রণা অনুভূত হয়েছে। আজকের দিনের মতো 3 বার হচ্ছে। হঠাৎ হঠাৎ এমন ব্যথা করার কারণ নিশা জানে না। পেট চেপে ধরে বাসার সামনে গিয়ে দরজা চাবি দিয়ে ভেতরে ঢুকে নিসা থমকায়। শোনো, কেমন লাগছে? এইটা নেব, মানাবে? খুব চমৎকার একটা সালোয়ার স্যুট গায়ে ধরে রেখে আহ্লাদি স্বরে জানতে চায় ফাতিমা। শাহেদ মোবাইলে কথা বলা থামিয়ে স্পিকারটা আঙ্গুলে চেপে রেখে হাসি দিয়ে বলে, ভীষণ সুন্দর লাগছে, নিয়ে নাও। ফাতিমা আনন্দ ও ভঙ্গিতে সালোয়ার স্যুটটা সেলস গার্লের হাতে ধরিয়ে কাউন্টারে জমা দিতে বলবে। তার আগে শাহেদ হঠাৎ ঘুরে বলে ওঠে, শোনো, এটার 38 সাইজের আর একটা নিও। আদেশ দিয়ে শাহেদ আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ফাতিমা সালোয়ার স্যুট হাতে দাঁড়িয়ে আছে ভাবলেশহীন মুখে। সে শাহেদের উপর বিরক্ত হবে নাকি কষ্ট পাবে নাকি নাফিয়ার উপর হিংসা করবে বুঝতে পারছে না।
কিন্তু সেও তো বিয়ের কাগজে সই করার আগে অপরাধী ভঙ্গিতে বসে থাকা শাহেদের 2 হাত ছুঁয়ে কথা দিয়েছিল নাফিয়াকে কখনো হিংসা করবে না। মানুষটার গা ছুঁয়ে এই আগুন নিয়ে খেলায় নেমেছিল। আজ কেন সুপ্ত হিংসাবোধ জাগ্রত হচ্ছে? কেন মন চাচ্ছে নাফিয়াকে ডিঙিয়ে শাহেদের কাছে একটু স্পেশালি থাকতে? শাহেদ তাকে ভালোবাসে, এটা সত্যি, কিন্তু একইভাবে নাফিয়াকে ভালোবাসে এটাও ফাতিমা টের পায়। এটা বেশ অদ্ভুত, অসম্ভব। একসাথে দুজনকে ভালোবাসা যায়? হাতে সালোয়ার স্যুটটা সেলস গার্লের হাতে ধরিয়ে ফাতিমা বলে, এটার 38 সাইজের একটা দেবেন? সেলস গার্ল চলে যেতে শাহেদ আসে, ব্যস্ত হয়ে বলে, আর কিছু নেবে না? ওখানে একটা টপস দেখেছি তোমার জন্য, ভীষণ সুন্দর, চলো দেখবে। মুখ ভার করে ফাতিমা বলে। নাফিয়ার জন্য দেখনি? শাহেদ ফাতিমার অভিব্যক্তি টের পায়, কিন্তু ওসবে এখানে বিশেষ পাত্তা না দিয়ে বলে, নাফিয়া এসব পরে না, ওর জন্য কিছু চুরি দেখবো আমি। ফাতিমা চুপচাপ শাহেদের পাশে হাঁটছে। মনটা হুট করে মারাত্মক বিষিয়ে উঠেছে। জেনে বুঝে একটা অপরাধ সে করেছে। বহুবার বহুভাবে চেষ্টা করে যাচ্ছে নিজের মনের কাছে, নিজের বিবেকের কাছে নিজেকে অসহায় সাজিয়ে মাফ চেয়ে নিতে পারছে না। বারবার সবসময় সব পরিস্থিতি চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে সবকিছুর জন্য ফাতিমাই দায়ী, ফাতিমাই খলনায়িকা। কেন কানাডায় বসেও ফেসবুকে ফেক আইডি দিয়ে শাহেদকে দেখে দীর্ঘশ্বাস ফেলতো? কেন শাহেদের পাশে হাসি খুশি এক লক্ষ্মী বউয়ের ছবি দেখেও কাঁদতো শাহেদকে পেতে? কেন মরা কান্না কাঁদতো ওদের সুখী দেখে? কেন শাহেদের ভালোবাসা আবার পাওয়ার নেশা জাগতো? তাতে ধর্ম ছাড়ার হলেও ছাড়তে রাজি হলো কেন? কেন দেশে ফিরে শাহেদের সাথে যোগাযোগ করে আবার ওকে নরম বানিয়ে ফেলেছিল? কেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারল না ও? এত কিছু করে ফাতিমা পেল কি? শাহেদকে পেল? আসলেই পেল? প্রহসন চলছে তাদের তিনজনার দাম্পত্যে। এর শেষ কোথায়? শুরুটা তো অমৃতা ওরফে ফাতিমার হাত ধরেই হয়েছিল, শেষ হবে কার হাতে? ঘরে ঢুকে দরজা ঘেঁষেই দাঁড়িয়ে আছে নিশা। সাদ একটা প্যান্ট পরে আছে, শুধু গা খালি, তোয়ালে দিয়ে মাথা মুছে নিতে নিতে তার ল্যাপটপে কিছু টাইপ করছে। ঠোঁটে চেপে আছে সিগারেটের শলাকা, কপাল কুঁচকে আছে। নিশা দরজায় দাঁড়িয়ে চুপচাপ দেখছে। এমন ভয়ঙ্কর সুন্দর পুরুষটি নিসার, এ কথা মনে পড়তেই আশ্চর্য হতে হয় নিসার বারবার। দরজা খোলার শব্দে সাদ ঘুরে নিসাকে দেখতে পেয়ে চটজলদি হাতের সিগারেটটা অ্যাস্ট্রেতে চেপে নিভিয়ে ফেললো। উঠে গিয়ে অ্যাস্ট্রেটা ব্যালকনিতে রেখে এলো। এটা করছে সাদ যেদিন থেকে জানতে পেরেছে নিসার অ্যাজমা। ওর সামনে খুল্লা সিগারেট খাওয়ার মতো নির্মম কাজটা সাদ সেদিন থেকে করেনি। লাগাম টেনেছে নিজের পাপিষ্ট নেশায়। খালি গা শার্টে ঢাকতে ঢাকতে নিসার সম্মুখে দাঁড়িয়ে বলল, দুটোই ছুটি হওয়ার কথা না? এত তাড়াতাড়ি এলে? আমার যাওয়ার কথা ছিল তো, লোকে একটা ফোন করে যেত না? স্কুলের ঘটনাটা ফের মনে পড়ল নিসার। মুখটা ফ্যাকাশে হয়ে উঠতে সাদের সন্দেহ বাড়ল। জোর দিয়ে জানতে চাইল, কি হয়েছে? কে কি বলেছে? নিসা চোখ নামিয়ে নেয়। প্রসঙ্গটা লুকাতে কেবল বলেছিল, না কেউ। নিশামণি, তোমার প্রতিটা মুখভঙ্গি আমি পড়তে পারি। তুমি খুশি হলে তোমার চোখ কেমন হয়, তুমি রেগে ফেটে পড়লে তোমার মুখ কেমন হয়, তুমি কারো থেকে কথা শুনলে বিষণ্ণতা তোমার মুখ কেমন হয়, এইসব আমি 2 বছর ধরে জানি। তুমি ক্লাস 9-এ উঠেছিলে তখন। আমি তখন কেবল রাজনীতি ছেড়ে ঘরে নিয়েছিলাম। আমার গোটা দুনিয়া একটা বড় অংশ হয়ে এসেছিলে। আমার সম্পূর্ণ মনোযোগ তোমার উপরেই থাকে। তাই বলছি, আমার থেকে কখনো কিছু লুকানোর চেষ্টা করবে না। এটাই একবারই বললাম, মনে রেখো সব সময়। আসলে আমি মানুষটা অতটাও তেরা তো, খোঁচাখুচির অভ্যাস। তাই ভালোই ভালো বলে দাও, আমার খাটুনি না বাড়িয়ে। কে কি বলেছে? তোমার বড় আপু না স্কুলের কেউ? দেখো, তুমি এটা নিয়ে আমাকে খাটালে আমি তোমার স্কুলেও চলে যেতে পারি। নিসা ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরপর ঢোক গিলে সবেগে মাথা নাড়িয়ে বলে, আসলে ভীষণ পেট ব্যথা। বলতে বলতে আবারও পেট চেপে ধরে নিসা। ওর আসলে পেটে ব্যথাটা বাড়ছে ভীষণ। সাদ অবাক হয়ে ধরল ওকে, উদ্বিগ্ন কণ্ঠে বলল, ইনহেলার আনবো দিবা? নিসার হাসি পেল যন্ত্রণা কাতর শরীরেও। অস্ফুটে বলল, পেটে ব্যথা হলে ইনহেলার দেয় মানুষ? কি জানি, বুঝি না ঠিক। তোমার লাগলে দিবে। আমাদের দাদুবাড়ি এলাকায় এক বৃদ্ধ মহিলা ছিলেন, বুঝলে। সে যে ওষুধ কুড়ি পেত সেটাই খেয়ে ফেলতো। কিছু জানতে চাইলে বলতো, আরে খেয়ে ফেলেছে, একটা না একটা কাজে তো লাগবে অবশ্যই। নিসা একটু শব্দ করে হাসলো সাদের কথা শুনে। সাদও হাসলো। পরপর যখন মাগো বলে মৃদু গুঙিয়ে আবারও পেট চেপে ধরল, সাদও মৃদু আওয়াজে চেঁচায়, ও মাই গড, আসলে সমস্যাটা কোথায়? গ্যাস ফর্ম করেনি তো? আনবো ফার্মেসি থেকে 2টো ট্যাবলেট? নিসার দারুণ লজ্জা পাচ্ছে। ওকে লজ্জা পেতে দেখে সাদ আরও অবাক।
একটু ধমকে বলল। নটাঙ্কি না করে বলবা কি সমস্যা? নিশা এবার এক কাজ করলো, তার লজ্জাকাতর চোখ দুটো সাদের চোখে রেখে বলল। কেন? আপনি নাকি আমার অভিব্যক্তি পড়ে ফেলতে পারেন 2 বছর ধরে, তো আপনি বুঝতে পারছেন না? সাদ নিশার পাশে বসলো, বলল। না, পারছি না। কারণ গত 2 বছরে কেউ পেট ব্যথা করলে লজ্জা পেত না। এই প্রথম দেখছি এই পাগলের মতো আচরণ, এই প্রথম দেখছি। নিশা হাসি চেপে সামান্য বিরক্ত সুরে জবাব দেয়, তৎক্ষণাৎ বিড়বিড় করে। মেয়েদের কখনো কখনো পেটে ব্যথা হতেই পারে, আপনার এইসব নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। সাদ থমকায়। মিনিট দুয়েক নিস্পৃহ ভঙ্গিতে নিশাকে দেখে। নিশা লজ্জায় জমে গিয়ে উঠতে চাইলে হঠাৎ ওর হাত টেনে আবারও বসিয়ে দেয়। খুব নিচু গলায় প্রায় ফিসফিসিয়ে নিশাকে বলে। ডক্টর দেখাতে হয়? নিশা লজ্জায় আরো বেশি লাল হয়, মাথা নিচু করে মাথা নাড়ায় ধীরে ধীরে। সাদ ওর হাতটা ছেড়ে দেয়। দুজনের মধ্যকার অস্বস্তি কমাতে প্রসঙ্গ পাল্টাতে সাদ বলে ওঠে। একটা কথা বলেছিল, জানি না কিভাবে নেবে, তবে আমি চাইবো তুমি এই কথাটা মানো। অধিকার বলো বা যাই বলো, আমি চাচ্ছি তুমি আমার কথা শোনো। বলুন। রিন্তু বাদে বাকি বান্ধবীগুলো থেকে একটু এড়িয়ে চলবে। অনেক কিছু কানে আসে আমার, আমি পছন্দ করি না ওদের সাথে তোমার চলাফেরা। আর বান্ধবী তো একটা থাকলে হয়, এত কেন লাগে? নিশার হাসি পাচ্ছে লোকটা টুকটাক শাসনে, বাধ্য মেয়ের মতো দুই পাশে মাথা নেড়ে জবাব দেয়। জি আচ্ছা। আর একটা কথা, কি? তোমাদের কোচিংয়ে তুর্য বলে ছেলেটা, ওর সাথে কথা বলবে না কোনো পরিস্থিতিতেই। নোট দিতে চেয়েছে, কলম তুলে দিয়ে হেল্প করেছে, বলে ধন্যবাদ দিয়েছে। এসে যদি বলে নিশা আমাকে এই উপন্যাসটা বুঝিয়ে দাও, বা যে কোনো ব্যাপারই হোক, আমি নিষেধ করার পরে যদি শুনি ওর সাথে কথা বলেছো, তবুও কিন্তু সেটা এক্সেস হিসেবে গণ্য হবে। আর এক্সেস এভরিথিং ইজ ব্যাড। নিশার পেট ব্যথা লোকটার সরলতায় ভরা স্বামীর সুলভ শাসনে উবে যায় ক্রমশ। সাদের চোখে চোখ রেখে অস্ফুটে বলল। আর কি কি এক্সেস হিসেবে গণ্য হবে, সব একসাথে বলে দিন। মনে রাখতে পারবে? আমার ব্রেইন শার্প। সাদ শ্বাস নেয়, মেয়েটির চোখে বেশ সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে বলে। তোমার ওড়না পরা হয় না, কোনো কালেই হয় না। ওভাবে ওড়না পরে না। কিভাবে ওড়না পরতে হয় তুমি কিন্তু সেটাও জানো না। আই থিঙ্ক বুঝতে হবে না, সেভাবে পড়বে। আজকের পর থেকে এটা না মানলে এটা এক্সেস হিসেবে গণ্য হবে। নিশা চোখ নামিয়ে নেয়, তার গান গরম হয়, লাজে বলে। আর পোশাকের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকবে। সাঁতার সুতুই পাজামা এই বৃষ্টির সিজনে পরবে না, ভিজলে বাদামি পা ফুটে থাকে। স্কুল ড্রেসের সাথে আর কি রং পরবো? সাদাই পরবে, তবে সুতি নয়, একটা মোটা ফেব্রিক আছে, নাম ভুলে গেছি। বিকেলে বেরিয়ে টেলের কাছে নিয়ে যাও তোমাকে। নিশা কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে ওঠে। আর সাদ মোবাইলে সময় দেখে বলে। আবার আরেকদিন বলবো সেসব। মুখ হাত ধুয়ে আসো, ভাত খাবো। নিশা বলল। সব তো বিয়ের প্রথম রাত থেকে আপনিই বলে আসছেন, আমি কিছু বলবো না। সাদ অবাক নজরে তাকায়, অস্ফুটে বলে। বলো, তবে তুমি কি বলবে? আপনি কি কি করলে আমি এক্সেস হিসেবে ধরে নিব সেই সব? ও হ্যাঁ, বলো। নিশা নড়ে চড়ে বসে, খুব দুঃসাহসী একটা কাজ করতে চলেছে, তাই গলা খাকারি দিয়ে মানসিক প্রস্তুতি নিয়ে নেয়। বলতে শুরু করে। তার আগে বলুন, ঋতুর ওড়না পরা হয় কিনা? থতমত খায় সাদ, হতভম্ব গলায় বলে। ওকে, খেয়াল করিনি। কেন খেয়াল করেননি? আরে ওকে কেন খেয়াল করব? ও আমার কিছু হয় নাকি? আমিও তো আপনার কিছু হতাম না তখন, আমার ওড়না পরা এত খুঁটিয়ে দেখতেন কেন? সাদ এইবার মাটির সাথে মিশতে চায়, ধরা পড়ে যাওয়ায় লজ্জায়। পাকা মেয়েটা তাকে ধরাশায়ী করে ফেলবে বুঝতে পারলো, আর কথা ঘোরানো ঠিক হবে না, তাই গম্ভীর গলায় স্বীকারোক্তি দিল। ইতস্তত করে বলে। এটা উচিত কাজ ছিল না, তবুও স্বাভাবিক নিশামণি। আমি যার প্রতি অনুমতি নিয়েছি তাকে একটু খাটিয়ে দেখব। তাই বলে রিন্তু রিম্পা কিভাবে ওড়না পড়তো বা পরে সেটা তো আমি জানি না। নিশা সাদের অপরাধবোধ আর না বাড়িয়ে হালকা গলায় বলে। বউকে দেখেন ভালো কথা, বউ ওড়না পরেছে কি পরেনি সেটা অবশ্যই দেখবেন, তবে এটা যেন আর কোনো মেয়ের বেলাতে না হয়। আজকে এই প্রথম আর শেষবার বলছি, তবে সেটা যদি না মানেন সেটা এক্সেস হিসেবে গণ্য হবে। সাদ তাকিয়ে আছে, ধীরে ধীরে বলে। আর 3 বেলা আমার সাথে খাওয়ার চেষ্টা করবেন। সবসময় এটা পসিবল না নিশামণি। আর চাকরি পেলে? তখনকার কথা আলাদা। চাকরি পেলে লাঞ্চ টাইমে যদি না আসতে পারেন তখন ফোনে কথা বলবেন, আর অন্যথা হলে সেটা এক্সেস হিসেবে গণ্য হবে। আর এক্সেস এভরিথিং ইজ ব্যাড। আর নিশা ভাবছে,
সে ভেবে পাচ্ছে না কিছু। এই লোকের আর একটা ত্রুটিও তার মাথায় আসছে না। এই মুহূর্তে শ্বাস ফেলে বলে, আরেকদিন বলবো। বলতে বলতে নিশা কিছু একটা মনে করার ভঙ্গিতে হাতের মুঠি থেকে 3,000 টাকা বের করে দিয়ে সাদকে বলে, শ্বশুর বাবা বলে দিলেন। শ্বশুর বাবা? উনি বাবা ডাকতে নিষেধ করলেন, আর কি ডাকবো? ঝটপট স্বতঃস্ফূর্ত জবাব নিশার। সাদ অবাকের সুরে বলল, কখন দেখা হলো? নিশা ধীরে ধীরে সবটাই সাদকে খুলে বলতে সাদ নিশার হাত থেকে টাকাটা নিয়ে টাকাটা উল্টে পাল্টে দেখে হাসলো। নিশা বলে, আপনাকে রাত 12টায় মাছ বাজারে যেতে বলেছে। তাজা বিষখালির ইলিশ খেতে চাইলে গিয়ে আনবেন। সাদ ভেতরে ভেতরে ভীষণ খুশি, মন ফুরফুরে। নিশা বুঝতে পারলো সেও ভীষণ খুশি। হঠাৎ শুনতে পেল সাদ বিড়বিড় করে বলছে, মেয়েদের থেকে কম ড্রামা জানে না এই লোক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।